Subscribe now and press the bell icon for listening various Bengali audio stories. ভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন সংকেত অডিও স্টোরিজ। নমস্কার, আমি নীল। আপনি শুনছেন সংকেত অডিও স্টোরি। সংকেত অডিও স্টোরিতে আজ আপনারা শুনবেন একটি হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প, গভীর রাতের খেয়া। সমগ্র পরিচালনায় টিম সংকেত অডিও স্টোরি। আজ গল্প পাঠে অরূপ এবং গল্পের সূত্রধার আমি নীল। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, গভীর রাতের খেয়া। ট্রেনটা যেন দীর্ঘশ্বাস ফেলে থামলো ছোট্ট স্টেশনে। বিধু নামতেই টের পেল বিকেল গড়িয়ে সন্ধে নামতে আর বেশি দেরি নেই। পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে। রাঙা আলো ধানের ক্ষেতের উপর এমনভাবে ছড়িয়ে আছে যেন কেউ সযত্নে রং মাখিয়ে দিয়েছে। দূরের তালগাছগুলো দীর্ঘ ছায়া ফেলে নিঃশব্দে দাঁড়িয়ে, তাদের মাথার উপর দিয়ে শীতল হাওয়া বয়ে যাচ্ছে ধীরে ধীরে। প্ল্যাটফর্মটা প্রায় ফাঁকা বললেই চলে। এক কোণে গুটিসুটি মেরে বসে আছে একটা ভাঙাচোরা চায়ের দোকান। দু একজন যাত্রী নামলো বটে, কিন্তু মুহূর্তেই তারা স্টেশনের বাইরে মিলিয়ে গেল। যেন এই নীরবতার মধ্যে বেশি সময় দাঁড়িয়ে থাকলে কেউ প্রশ্ন করে বসবে। লোকজন নেই, কোলাহল নেই, শুধু দূরে কোথাও গরুর গাড়ির একটা ঘণ্টার ধ্বনি ভেসে আসছে। বিধু ধীরে ধীরে স্টেশনের বাইরে পা রাখল। এই মাটি তার চেনা, বহুদিনের আপন। শহরের ধুলো আর ধোঁয়ার গন্ধে অভ্যস্ত নাক হঠাৎ যেন অন্যরকম একটা সোঁদা গন্ধে ভরে উঠল। কেমন একটা অদ্ভুত অনুভূতি হলো তার, যেন এতদিন পর নিজেকে আবার নতুন করে খুঁজে পেয়েছে। সন্ধে হয়ে আসছে প্রায়। স্টেশনের লণ্ঠনগুলো একে একে জ্বলতে শুরু করেছে। চারিদিকে নীরবতা যেন একটু বেশি নিবিড়, এমন নীরবতা যার মধ্যে অনেক অজানা গল্প লুকিয়ে থাকে। বিধু কলকাতার ছেলে। উত্তর শহরের একটা ছোট্ট বাড়িতে বই আর নোট খাতার স্তূপের মধ্যেই তার দিন কাটে। কলেজের পড়াশুনো, পরীক্ষার প্রস্তুতি, টিউশনি, এইসবের ভিড়েই গ্রাম যেন ক্রমশ দূরের কোনো ছবি হয়ে গেছে। বড় মামা বহুবারই লিখেছেন, একবার এসে ঘুরে যা, তোকে না দেখলে মনটা খালি লাগে। বিধু প্রত্যেকবারই ভেবেছে এই পরীক্ষাটা শেষ হোক, তারপর যাবে। কিন্তু পরীক্ষা যেন আর শেষ হয় না। একটার পর একটা দায়িত্ব এসে জোটে। 3 দিন আগে একখানা চিঠি এলো, হলুদ খামের উপর কাঁপা কাঁপা হাতে লেখা। চিনতে এক মুহূর্ত দেরি লাগেনি, মামার হাতের লেখা। চিঠিতে বেশি কথা লেখা নেই, শুধু লেখা ছিল, শরীর ভালো না, এসে ঘুরে যা। ব্যাস এইটুকু। কিন্তু ওই অল্প কথার ভেতরেই ছিল অদ্ভুত একটা বিষয়। বিধুর বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। মামা তো শুধু মামা নয়, শৈশবের অর্ধেকটা সময় তার কেটেছে শিউলিডাঙ্গার ওই বাড়িতে। বর্ষার দুপুরে পুকুর ঘাটে বসে গল্প শোনা, শরৎকালে কাশবনের ভেতর দিয়ে মামার হাত ধরে হাঁটা, আর শীতের রাতে জলপথ ধরে মেলা দেখতে যাওয়া, সব স্মৃতি যেন একসঙ্গে দরজায় কড়া নাড়ল। আর দেরি করেনি বিধু। পড়ার টেবিল গুছিয়ে, দুখানা জামা কাপড় ব্যাগে পুরে আজই রওনা হয়েছে। স্টেশন থেকে বেরোতেই কাঁচা রাস্তা, দূরে বাঁশবাগানের মাথা দুলছে। কোথাও একটা শিয়াল ডেকে উঠল। সন্ধে ধীরে ধীরে নেমে আসছে, আর তার সঙ্গে গ্রামের চেনা পথগুলো কেমন যেন অচেনা লাগতে শুরু করেছে। দুপাশে ধানের ক্ষেতের উপর দিয়ে হালকা কুয়াশার আস্তরণ জমতে শুরু করেছে। বিধু মনে মনে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে হাঁটছিল। এই সময় পেছন দিক থেকে মৃদু একটা ঘণ্টার ধ্বনি ভেসে এল। বিধু ঘুরে তাকাল। একটা গরুর গাড়ি ধীরে ধীরে এগিয়ে আসছে। দুটো সাদা বলদ, তাদের গলায় পেতলের ঘণ্টা বাঁধা। গাড়ির উপরে বসে আছে এক মাঝবয়সী গাড়োয়ান। গায়ে মলিন ধুতি, কাঁধে গামছা,
চোখ দুটো কেমন যেন অস্বাভাবিক রকমের স্থির। গাড়িটা বিধুর ঠিক সামনে এসে দাঁড়ালো। গাড়োয়ান মাথা নত করে বলল, কোথায় যাবেন বাবু? শিউলিডাঙ্গা? হ্যাঁ, শিউলিডাঙ্গাই তো। তুমি কি করে জানলে? লোকটা মৃদু হেসে বলল, এই ট্রেনে যারা নামে তারা বেশিরভাগই ওই দিকেই যায়। উঠুন বাবু উঠুন, পৌঁছে দিই। সন্ধে ঘনিয়ে আসছে, 5 টাকা ভাড়া লাগবে কিন্তু। বিধু চারিদিকে তাকালো। প্রকৃতির এই অপরূপ রূপ তার মনটা অদ্ভুতভাবে গ্রাস করে নিয়েছে। ধানের খেতে ঝিরঝিরে হাওয়া, বাঁশবাগানের ছায়া, এই সব কিছুই সে বহুদিন পরে পাচ্ছে। তার মন বলল, হেঁটে যাওয়াই ভালো। মৃদু হেসে বিধু বলল, না ভাই, থাক, হাঁটলেই বরং ভালো লাগবে। কতদিন পরে গ্রামে এলাম, একটু হাওয়া টাওয়া খাই। গাড়োয়ানের মুখের হাসিটা কেমন যেন মিলিয়ে গেল। সে একটু ঝুঁকে বলল, হাওয়া পরে খায়েন বাবু, এ রাস্তা সন্ধে হয়ে গেলে ভালো নয়। বিধু অবাক হয়ে তাকালো। ভালো নয় মানে? চোর ডাকাত আছে নাকি? লোকটা সরাসরি উত্তর দিল না, শুধু বলল, সব বিপদ চোখে দেখা যায় না বাবু। এদিকে রাস্তা সন্ধ্যের পর ফাঁকা হয়ে যায়, মানুষ চলাফেরা করে না। বিধু হেসে উঠল। তাই নাকি? আমি তো ছোটবেলায় কত হেঁটেছি এই পথে, কই কিছু হয়নি তো। ছোটবেলার সময় আর এখন অনেক পার্থক্য বাবু, সময় বদলেছে। হঠাৎ যেন কোথাও একটা পাখি ডেকে উড়ে গেল। সন্ধ্যের নীলচে অন্ধকার নেমে আসছে দ্রুত। দেরি করলে চলবে না। লোকটা আবার বলল, উঠে পড়ুন উঠে পড়ুন, আপনাকে নামিয়ে দিয়ে আমিও ফিরবো, দেরি হলে সমস্যা। আরে তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি তো আর বেশি দূরে যাব না, অল্প পথই যাব। গাড়িওয়ালা এক মুহূর্ত চুপ করে রইল। তারপর খুব নিচু স্বরে বলল, আমি ভয় পাই না বাবু, আপনার ভালোর জন্যই বলছি। এই কথাটুকু বলেই সে চুপ করে গেল। বিধুর মনে হালকা একটা শিরশিরে ভাব জাগলো বটে, কিন্তু সে নিজেকে সামলে নিল। শহরে থেকে মানুষ অনেক যুক্তিবাদী হয়ে যায়। সে মনে মনে ভাবল, গ্রামের লোকেরা এমনই কুসংস্কারাচ্ছন্ন। ব্যাগটা কাঁধে তুলে বলল, তুমি যাও ভাই, আমি একটু হেঁটেই যাব। যা ভালো প্রকৃতি বুঝবেন এমন করবেন। সুন্দর, গাড়িতে বসে থাকলে সব মিস হয়ে যাবে। না, তুমি যাও। গাড়িওয়ালা গভীর দৃষ্টিতে একবার তার দিকে তাকিয়ে গাড়ি নিয়ে ধীরে ধীরে মিলিয়ে গেল অন্ধকারে। বিধু ধীরে ধীরে হাঁটছে। গরুর গাড়ির ঘণ্টার ধ্বনি অনেকক্ষণ আগেই মিলিয়ে গেছে। এখন চারিদিক জুড়ে এক অদ্ভুত প্রশান্তি। শীতের বিকেলের নরম সোনালি রোদের স্পর্শ ধানের ক্ষেতের উপর এমনভাবে পড়েছে যেন বিস্তীর্ণ ক্ষেত জুড়ে কেউ গলানো সোনা ঢেলে দিয়েছে। একটা পুকুরের ধারে এসে বিধু থামল। জলের উপর রোদের শেষ রেখাগুলো চিকচিক করছে। পাড়ে শিউলি গাছ, মাটিতে পড়ে থাকা শুকনো ফুলগুলো সাদা কার্পেটের মতো বিছিয়ে আছে। বিধু মনে মনে ভাবল, কতদিন এই দৃশ্য দেখেনি। শীতের বিকেলে মামার হাত ধরে এই পথেই তো সে কতবার হেঁটেছে। সূর্য আর কিছুক্ষণের মধ্যেই অস্ত যাবে। আকাশে লালচে আভা ক্রমশ গাঢ় হচ্ছে। পাখিরা যে যার বাসায় ফিরছে। মাঠঘাট ধীরে ধীরে ফাঁকা হয়ে আসছে। বিধু আবার হাঁটা শুরু করলো। তার সামনে শিউলিডাঙ্গা, আর পেছনে পড়ে রইল সোনালি বিকেলে সেই অপরূপ দৃশ্য, যা বহুদিন পর আজ আবার তার হৃদয়ে আলো জ্বেলে দিল। আলপথ শেষ হতে না হতেই সামনে দেখা দিল নদী। নদীটার নাম কাকনবতী। শিউলিডাঙ্গা গ্রামে পৌঁছাতে হলে এই নদী পার হতেই হয়। বর্ষাকালে সে প্রমত্তা, অথচ শীতের সন্ধ্যায় তাকে আজ শান্ত, ধীর ও গভীর দেখাচ্ছে। যেন বহু প্রাচীন কোনো কথা বুকের মধ্যে চেপে রেখে চুপচাপ বয়ে চলেছে। খেয়াঘাটের সিঁড়িগুলো কেমন যেন ক্ষয়ে গেছে। কোথাও ইট বেরিয়ে এসেছে, কোথাও শ্যাওলা জমে সবুজ আভা। নদীর জলে শেষ আলো পড়ে হালকা রূপলি রেখা তৈরি করেছে। ওপারের গ্রাম অস্পষ্ট ছায়ার মতো। কেবল দুই একটা কুয়াশা মাখা কুঁড়ে ঘর চোখে পড়ল। বিধু থমকে দাঁড়াল।
এই ঘাট একসময় কি প্রাণবন্তই না ছিল। ছোটবেলায় যখন সে মামার হাত ধরে আসতো, তখন এখানে বিকেলে কি ভিড়ই না জমতো। নৌকার মাঝিদের হাঁক ডাক, জলের ছলাৎ ছলাৎ শব্দ, বাজার থেকে ফেরা লোকজনের কোলাহল, কারো হাতে সবজি, ঝুড়ি, মাছের ভরা জাল, চারিদিক যেন জীবনের শব্দে মুখর থাকত। ঘাটের পাশে চায়ের দোকানে কেটলির শোঁ আওয়াজ, আর সেই সঙ্গে গল্পগুজবের অন্ত ছিল না। আজ সব এত নিস্তব্ধ কেন? আশেপাশে দু একটা ভাঙাচোরা দোকান ঘরের চিহ্ন আছে বটে, তবে সেগুলো যে ব্যবহার হয় না তা দেখলেই বোঝা যায়। নদীর বুকে একটা নৌকাও চোখে পড়ল না। মাঝিদের কণ্ঠস্বর নেই, চায়ের দোকানও বন্ধ, টিনের চালা কেবল হাওয়ায় দুলছে মৃদুভাবে। ঘাটের পাশে একটা পুরনো সিমেন্টের বেঞ্চি, বহুদিন অবহেলায় ভাঙাচোরা। এক কোণে ফাটল ধরেছে, কোথাও পলেস তারা খসে খসেও পড়েছে। সন্ধ্যা এখন পুরোপুরি নেমে এসেছে। আকাশে প্রথম তারা চলেছে। শীতের হাওয়া ঠান্ডা, কিন্তু তার মধ্যেই এক ধরনের নির্মলতা আছে। বুক ভরে নিলে মন হালকা হয়ে যায়। আজ আবার শুক্লাপক্ষ, তবে চাঁদ উঠবে একটু দেরিতেই। নদীর দিক থেকে আসা বাতাসে কেমন একটা সোঁদা শীতল গন্ধ। দূরে কোথাও শুকনো পাতার মচমচ শব্দ। বিধু চারিদিকে তাকালো, সত্যি কেউ নেই। এই নির্জনতায় তার মনে হালকা বিস্ময় জাগল। তবে কি সময় এতটাই বদলে গেছে? সারাদিনের পথ চলার ক্লান্তি হঠাৎ শরীরটাকে ভারী করে তুলল। ট্রেন জার্নি, হাঁটা আর সেই দীর্ঘ ভাবনার ভেতর দিয়ে মনও ক্লান্ত। সে ধীরে ধীরে ভাঙাচোরা সিমেন্টের বেঞ্চটায় গিয়ে বসল। তারপর একটু গা এলিয়ে দিল, মাথার নিচে ব্যাগটা রেখে দিল। ঠান্ডা হাওয়া মুখে এসে লাগলো। নদীর জল যেন মৃদু স্বরে কিছু বলতে চাইছে, অস্পষ্ট অথচ ছন্দময়। দূরে কোথাও একটা রাত পাখি একটানা ডেকে চলেছে। বিধুর চোখের পাতা ভারী হয়ে এলো। এই শীতল সন্ধ্যা, এই নির্জন ঘাট, এই শান্ত নদীর কলকল, সব মিলিয়ে যেন তাকে আলতো করে ঘুমের দিকে টেনে নিয়ে যাচ্ছে। শেষবারের মতো সে নদীর দিকে তাকালো। কাকনবতী নদী নিঃশব্দে বয়ে চলেছে। তারপর অজান্তেই বিধুর চোখের পাতা দুটো ভারী হয়ে এলো। বাবু, খেয়া যাবেন নাকি? ডাকটা যেন কানের কাছে এসে লাগলো। বিধু ধড়মড় করে উঠে বসল। বুকের ভেতরটা কেঁপে উঠছে। এক মুহূর্তে সে বুঝতে পারল না কোথায় আছে। তারপর চোখে পড়ল নদীর ঘাট। সে তাড়াতাড়ি হাত ঘড়িটার দিকে তাকালো। কাঁটা দুটো স্পষ্ট দেখা যাচ্ছে লণ্ঠনের ক্ষীণ আলোয়। রাত 10:30। বিধু স্তম্ভিত। এতক্ষণ সে ঘুমিয়েছিল? বিকেলের আলো থেকে সরাসরি গভীর রাত। তার মনে হলো যেন সময়টা মাঝখান থেকে কে কেটে বাদ দিয়েছে। নদীর দিকে তাকাতেই সে দেখল ঘাটের নিচে জলের উপর একটা ছোট্ট ডিঙি নৌকা নিঃশব্দে দাঁড়িয়ে আছে। কখন এলো, কিভাবে এলো, সে কিছুই টের পায়নি। নৌকার মাথায় একটা লণ্ঠন জ্বলছে। হলদে কমলা আলোটা বাতাসে দুলে দুলে নদীর জলে পড়ে ভাঙা ভাঙা রেখা তৈরি করছে। সেই আলোয় জলের উপর ক্ষুদ্র ঢেউগুলো কখনো জল জল করছে, কখনো আবার অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। নৌকার উপর দাঁড়িয়ে আছে একজন মাঝি। বিধু ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামলো। শ্যাওলা ধরা ইঁটগুলো পিচ্ছিল। সাবধানে পা ফেলে কাছে আসতেই মাঝির চেহারা স্পষ্ট হয়ে উঠল। রোগাটে গোছের লম্বা একটা লোক, গায়ে মলিন ধুতি, উপরের অংশ প্রায় উন্মুক্ত, কেবল কাঁধে একটা পুরনো গামছা জড়ানো। মুখে কাঁচা পাকা দাড়ি, চোখগুলো অদ্ভুত রকমের গভীর। তার দৃষ্টি স্থির, কিন্তু তাতে কেমন একটা নির্লিপ্ততা। বয়সটা ঠিক বোঝা যায় না, 40ও হতে পারে, আবার 50ও। মুখের চামড়া নোনা হাওয়ায় রুক্ষ পোড়া, তবু
চোখ দুটো অস্বাভাবিক রকমের উজ্জ্বল। মাঝি আবার ডাকলো, বাবু খেয়া যাবেন নাকি? বিধু একটু ইতস্তত করে বলল, হ্যাঁ, যাব তো বটেই, কিন্তু এর আগে নদীতে কোনো নৌকা দেখলাম না যে। মাঝি হালকা হাসল। সেই হাসিতে শব্দ নেই, কেবল ঠোঁটের কোণ সামান্য নড়ল। এটা গভীর রাতের খেয়া বাবু। বিধুর শরীর দিয়ে একটা হালকা শিরশিরে হাওয়া বয়ে গেল। সে বলল, ওপারে যাব, শিউলিডাঙ্গা গ্রাম। মাঝি মাথা নাড়ল। হ্যাঁ, এই সময়ে যারা আসে তারা ওই শিউলি ডাঙার দিকেই যায়। বিধু একটু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, এই সময় যে খেয়া থাকে সেটা তো জানতাম না। ছোটবেলায় তো সন্ধ্যের পরে নৌকাই চলতো না। মাঝি দাঁড় টেনে নৌকাটাকে ঘাটের সিঁড়ির আরও কাছে আনল। লণ্ঠনের আলো এবার বিধুর মুখেও পড়ল। এখন সময় বদলেছে বাবু, মানুষ শহর থেকে কাজকর্ম সেরেই বাড়ি ফিরে, তাই এখন মাঝরাতে খেয়া চালাতে হয়। নদীর ওপারে তখন সম্পূর্ণ অন্ধকার। কেবল দূরে একটা ক্ষীণ আলোর বিন্দু টিমটিম করে জ্বলছে। এই উঠে আসুন, উঠে আসুন, জল কিন্তু গভীর, সাবধানে উঠে আসুন বাবু। বিধু এক মুহূর্ত নদীর কালো জলের দিকে তাকালো, তারপর ব্যাগটা শক্ত করে ধরে নৌকায় পা রাখল। মাঝি দাঁড় হাতে নিয়ে বলল, ভয় পাবেন না বাবু, আমি আসি। এই পাটাতনির উপরই বসুন। বিধু নৌকার উপরে বসে পড়ল। বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি। নৌকা আস্তে আস্তে ঘাট ছাড়ল। জলের উপর গোল করে একটা তরঙ্গ উঠল। তারপর আবার সব শান্ত। লণ্ঠনের হলদে আলো মাঝির মুখে পড়ে কখনো স্পষ্ট হয়েছে, কখনো অদৃশ্য করে দিচ্ছে। আজ শুক্লা পক্ষের চতুর্দশী। কিছুক্ষণের মধ্যেই গোল থালার মতো চাঁদ মেঘের মুখ সরিয়ে দিয়ে উঁকি মারল। বিধু একটু স্বস্তি পেল। ওপাশের ঘন কালো অন্ধকারটা একটু কেটেছে। কিছুক্ষণ কেবল দাঁড়ের ছলাৎ ছলাৎ শব্দ। তারপর মাঝি গম্ভীর গলায় বলল, তা কোথা থেকে আসা হচ্ছে বাবু? কলকাতা থেকে। এই রাতে সাধারণত কেউ আসে না, সন্ধ্যের পর এই ঘাট ফাঁকা হয়ে যায়। ওই ট্রেনটা একটু দেরি করছিল, ঘাটে এসে বসেছিলাম, বুঝতেই পারিনি যে কখন ঘুমিয়ে পড়েছি। ছোটবেলায় যখন এসেছিলাম তখন সব কিছু কেমন যেন সম্পূর্ণ ছিল, এখন যেন বড্ড খালি খালি লাগছে। আশেপাশে গায়ের আলোগুলো চোখে পড়ছে না, কেমন যেন একটা ফাঁকা ফাঁকা ভাব। মাঝি দাঁড় টানতে টানতেই বলল, এখন আর আগের মতো কিছুই পাবেন না, সময়ের সাথে সাথে সব বদলে যায়। মানুষ, রাস্তাঘাট, নদী, জঙ্গল সব বদলে যায়। তাছাড়া বেশ কিছু বছর আগে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে, ফলে সব উলট পালট হয়ে যায়। বিধুর কপালে এবার ভাঁজ পড়ল। কেন, কি এমন ঘটেছিল? মাঝি সরাসরি উত্তর দিল না। নদীর অন্ধকার জলের দিকে তাকিয়ে বলল, সে আপনি নাই বা জানলেন বাবু, জানলি ভয় পাবেন। ঠান্ডা বাতাস আচমকাই একটু জোরে বয়ে গেল। লণ্ঠনের শিখা কেঁপে উঠল। বিধুর মনে হলো আশেপাশের অন্ধকার যেন আরো কাছে সরে এসেছে। নিজেকে সামলে নিয়ে সে বলল, আপনারা কি সন্ধ্যের পরে সবসময় খেয়া চালান? মাঝি মৃদু হাসল। চালাই না, তবে কখনো কখনো কাউরে নিয়ে যেতে হয়। এই যখন খুব প্রয়োজন পড়ে তখন আসতে হয় আর কি। তাছাড়া সন্ধ্যের পরে এই দিকটা কেউ আসে না, লোকজন ভয় পায়। বিধুর বুকের ভেতরে অকারণেই একটা চাপা অস্বস্তি জমতে লাগলো। সে জিজ্ঞেস করল, লোকজন ভয় পায় কেন? মাঝি এবার সোজা তার দিকে তাকাল। চোখ দুটো লণ্ঠনের আলোয় অদ্ভুত ঝিলিক দিচ্ছে। ভয় পায় কারণ তারা ভূত উড়েতে বিশ্বাস করে বাবু। দিনের নদী আর রাতের নদী সম্পূর্ণ আলাদা। দিনের নদী মানুষে ওপারে নিয়ে যায়, রাতের নদী কখনো কখনো অন্য কোথাও। বিধুর গলা শুকিয়ে এলেও কোনো রকমে নিজেকে সামলে নিল।
হেসে বলল, আর কতক্ষণ লাগবে মাঝি ভাই? মাঝি আর হাসল না। চোখ দুটো যেন একবার জ্বলে উঠে আবার নিভে গেল। নৌকা এখন সম্পূর্ণ মাঝ নদীতে। চারিদিকের নিস্তব্ধতা এত গভীর যে বিধু নিজের হৃদস্পন্দন পর্যন্ত শুনতে পাচ্ছে। পথ খুব বেশি নয় বাবু, তবে রাতের পথে সময়ের হিসেব থাকে না। নৌকা এগিয়ে চলল, যেন অন্ধকারের ভেতর দিয়ে কোনো অদৃশ্য সীমারেখা পার হচ্ছে। কথা বলতে বলতে কখন যে সময় কেটে গেছে বিধু খেয়ালই করেনি। নদীর কালো জল, দাঁড়ের ছলাৎ ছলাৎ শব্দ আর মাঝির গভীর গলা, সব মিলিয়ে যেন এক অদ্ভুত আবেশ তৈরি হয়েছিল। হঠাৎ নৌকাটা একটা হালকা ধাক্কা খেল। ঠক করে একটা শব্দ হলো কাঠের গায়ে। বিধু চমকে উঠল। মাঝির দাঁড় টানা থামালো। বিধু বিস্ময়ে চারিদিকে তাকাল। ওপারের ঘাট এসে পড়েছে নাকি? কিন্তু এ কেমন নদীর পার? শিউলিডাঙ্গার ঘাট তো এমন নয়। সেখানে তো পাথরের সিঁড়ি, তাল গাছ আর বাঁশের বেড়া থাকে। এখানে কেবল ঘন অন্ধকার আর গাছের সারি। বিধু সোজা হয়ে বসল। লণ্ঠনের আলো দুলে দুলে সামনের জমিটুকু আলোকিত করল। খানিকটা উঁচু, কাদামাটির ঢিবির মতো জায়গা। কয়েকটা বেঁকে যাওয়া শিরীষ গাছ, তাদের ডালপালা কঙ্কালের হাতের মতো আকাশের দিকে ছড়ানো। বিধু চোখ কুঁচকে আরো ভালো করে তাকালো, আর তাকাতেই গায়ে কাঁটা দিয়ে উঠল বিধু। দেখল মাটির ওপর সারি সারি ছোট বড় উঁচু উঁচু ঢিবি। কোথাও ভাঙা পাথরের ফলক, কোথাও কেবল বাঁশের বেড়া দিয়ে ঘেরা। এক কোণে কাত হয়ে পড়ে আছে একটা সাদা পাথরের চিহ্ন। তাতে ম্লান অক্ষরে কিছু লেখা আছে বলে মনে হলো, তবে লণ্ঠনের আলোয় ঠিক বোঝা গেল না। এই জায়গাটা যে কোথায় সেটা বুঝতে বিধুর বাকি রইল না। কোনো রকমে সে বলল, এটা তো কবরস্থান। কোথায় এলাম আমরা? হ্যাঁ, এটা কোথায় এলাম আমরা? মাঝি নির্বিকার। দাঁড়টা নৌকার ভেতরে তুলে রাখতে রাখতে বলল, চিন্তার কিছু নেই বাবু, এ দুজন যাত্রী এখানে একটু নামবে। যাত্রী এখানে? কি পাগলের মতো কথা বলছো তুমি? মাঝি এবার বিশ্রীভাবে হেসে উঠল। সেই হাসি শুনে রক্ত জল হয়ে গেল বিধুর। আপনার সঙ্গে আরো দুজন যাত্রী উঠেছে বাবু। ওই তো সইয়ের মধ্যে বসে আছে। তৎক্ষণাৎ বিধু ছইয়ের দিকে তাকালো। দেখল দুজন কালো মতো লম্বা লোক ছইয়ের ভেতরে বসে। বিধু কিছুতেই বুঝে উঠতে পারল না এরা কখন নৌকায় উঠল। এতটা চোখের ভুল মানুষের কি হতে পারে? বিধুর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। সে বলতে চাইল, আমাকে এক্ষুনি শিউরি ডাঙায় নিয়ে চলো, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না। চারপাশের অন্ধকার যেন ঘন হয়ে নৌকাটাকে ঘিরে ফেলেছে। বাতাসে একটা অদ্ভুত গন্ধ, স্যাঁতস্যাঁতে মাটি, শুকনো পাতার কোথা থেকে যেন একটা বিশ্রী পচা গন্ধ ভেসে আসছে। বিধু কিছু বুঝবার আগেই সেই লম্বা ছায়ামূর্তি দুটো ছইয়ের ভেতর থেকে বেরিয়ে লম্বা লম্বা পা ফেলে নেমে গেল জঙ্গলের ভেতর। চাঁদের হালকা আলোয় বিধুর বুঝতে অসুবিধা হলো না এদের মধ্যে একজন পুরুষ এবং একজন মহিলা। দুজনেরই আগাগোড়া কালো চাদরে মোড়া। চাদরের ভেতর তাদের মুখ প্রায় ঢেকে আছে। কেবল দুটো ফ্যাকাশে মুখাবয়ব লণ্ঠনের আলোয় ক্ষণিকের জন্য ফুটে উঠল।
কিছুক্ষণের মধ্যেই তারা জঙ্গলের ভেতরে অদৃশ্য হয়ে গেল। তারপর আবার তাদের দেখা গেল। এবার মহিলার কোলে যেন একটা ছোট বাচ্চা, চাদরের ভেতর থেকে ক্ষীণ এক অবয়ব। শিশুটি নড়ছে না, কাঁদছেও না, অস্বাভাবিক নিস্তব্ধ। দুজন নৌকোর ধারে এসে থামল। মাঝি মাথা নাড়ল। কোনো কথা নেই, কোনো সম্ভাষণ নেই। পুরুষটি আগে নৌকায় উঠল। নৌকা সামান্য দুলে উঠল। তারপর মহিলা সেই কোলে শিশুটিকে নিয়ে ধীরে ধীরে নৌকায় উঠে এলো। বিধুর বুকের ভেতর ধুকপুক শব্দ বাড়ছে। সে অনুভব করল নৌকার ভেতরের হাওয়া হঠাৎ করেই যেন ঠান্ডা হয়ে গেছে। সেই মানুষগুলো আবার যথাস্থানে ছইয়ের ভেতরে ঢুকে বসল। তারপর ছইয়ের ভেতর থেকে একটা গমগমে গলায় আওয়াজ ভেসে এলো। গলাটা শুনে মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল বিধুর। নৌকা চালাও মাঝি, নৌকা চালাও। কোনো মানুষের কণ্ঠস্বর এমন হতে পারে জানা ছিল না বিধুর। মাঝি আবার দাঁড়ে হাত দিল। নৌকাটা আবার কবরস্থানের পার ছেড়ে আবার অন্ধকার নদীর বুকে ভেসে চলল। বিধুর বুকের ভেতরে জমে থাকা প্রশ্নগুলো একসঙ্গে মাথা চাড়া দিয়ে উঠল। চুপ করে বসে রইল ঠিকই, কিন্তু মনের ভেতর যেন ঝড় বয়ে যাচ্ছে। ছোটবেলায় মামা একদিন আঙুল তুলে ওই গাছগুলোর দিকে দেখিয়ে বলেছিলেন, ওপাশের যে জঙ্গলটা ওখানেই কবরস্থান। দিনের আলোতেও লোকজন একা যেতে চায় না। ওইদিকে শিউলিডাঙ্গা, রামচন্দ্রপুর, কাঁকড়াবিলা, আশেপাশের যত গ্রাম, তাদের মৃতদেহ সবাইকে ওই জায়গাতেই আনা হয়। দিনের বেলাও সেখানে এক ধরনের নিস্তব্ধতা লেগে থাকে। সন্ধ্যের পর তো কথাই নেই। তাহলে এত রাতে এই গভীর অন্ধকারে ওই দুজন মানুষ সেখানে কি করছিল? বিধু ধীরে ধীরে চোখ তুলে সামনে বসা কালো চাদর মোড়া দুটো অবয়বের দিকে তাকালো। তারা একেবারে নিশ্চুপ। পুরুষটি সামনের দিকে মুখ করে বসে আছে। মুখের রেখা বোঝা যায় না, কেবল লণ্ঠনের আলোয় মাঝে মাঝে চাদরের ভাঁজে ছায়া পড়ছে। মহিলার কোলে শিশুটি অস্বাভাবিক রকম স্থির। কোনো নড়াচড়া নেই, কোনো কান্না নেই, এমনকি শ্বাস প্রশ্বাসের শব্দও শোনা যায় না। বিধুর গলা শুকিয়ে আসছে। সে মনে মনে হিসেব করতে লাগলো, যদি ধরে নেওয়া হয় এরা পাশের কোনো গ্রাম থেকে এসেছে, তবে গ্রাম তো ওই দিকে নয়। আর এই সময় কেউ কবরস্থানে যাবেই বা কেন? যাওয়ার সময় খালি হাতে গেল, অথচ যখন ফিরে এলো তখন কোলে একটা বাচ্চা শিশু। সব থেকে বড় কথা, শিশুটা একেবারেই নড়ছে না, কাঁদছেও না। তার মানে কি শিশুটা মৃত? কিন্তু একটা মৃত শিশু কি এমন কাজে লাগতে পারে এদের? এরা কারা? শরীরের লোম খাড়া হয়ে উঠল বিধুর। আকাশের চাঁদ ঢেকে গেছে মেঘের চাদরে। কেবল দূরে অস্পষ্ট তারা আর লণ্ঠনের হলদে আলোয় নৌকার ভেতরটা কেমন যেন একটা বিচ্ছিন্ন পৃথিবী। বিধুর চোখ অজান্তেই মহিলার কোলের দিকে চলে গেল। চাদরের ভেতর থেকে শিশুটার মুখ দেখা যায় না, কেবল একটা ছোট্ট ফ্যাকাশে গোলাকার অবয়ব। বিধুর বুকের ভেতরটা ধীরে ধীরে ভারী হয়ে উঠছে। সে অনুভব করল নৌকার ভেতরের বাতাস যেন ক্রমে ঠান্ডা, ঘন আর অস্বাভাবিক হয়ে উঠছে। এবার সে মাঝির দিকে তাকালো। মাঝি নির্বিকারভাবে দাঁত টানছে। তার মুখে কোনো ভাবান্তর নেই।
যেন এইসব ঘটনা তার কাছে একেবারেই স্বাভাবিক। বিধুর মনে হলো এই নদী কি সত্যি সেই চেনা নদী? এই গভীর রাতের খেয়া কি সত্যি শিউলিডাঙ্গা যাবে? কেমন লাগছে আমাদের আজকের গল্প? এমনই সুন্দর সুন্দর গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন সংকেত অডিও স্টোরিজ। চলুন তাহলে শোনা যাক গল্পের পরবর্তী অংশ। নৌকা অন্ধকার ভেদ করে এগিয়ে চলল। বিধু নিঃশব্দে বসে রইল, কিন্তু তার মনের ভেতর প্রশ্নের ছায়াগুলো ক্রমে ঘন হয়ে উঠতে লাগলো। নৌকাটা তখন মাঝ নদীতে, চারিদিকের অন্ধকার যেন আরো ঘন হয়ে এসেছে। লণ্ঠনের আলো এখন শুধু নৌকার সামান্য অংশটুকুই আলোকিত করছে, বাকিটা কেবল কালো শূন্যতা। চাঁদটাও ঢেকে গেছে মেঘের আড়ালে। কালো চাদরে মোড়া দুজন যাত্রী ছইয়ের ভেতর গুটিসুটি মেরে বসে আছে। বাইরে থেকে তাদের দেখা যায় না, কেবল অস্পষ্ট ছায়া। হঠাৎ একটা শব্দে চমকে উঠল বিধু। শব্দটা যেন এমন যে শুকনো কিছু জীবনের একটা মর্মর চড়চড় শব্দ। শুধু শুকনো কিছুই নয়, হাড়ের গায়ে দাঁত বসালে বা মাংসের হাড় চিবিয়ে খেলে যেমন আওয়াজ হয়, শব্দটা একেবারে সেরকম। বিধুর কান খাড়া হয়ে গেল। শব্দটা স্পষ্ট ছইয়ের ভেতর থেকেই আসছে। আবার সেই মর্মর চরচর শব্দ। গলা শুকিয়ে এলো বিধুর। আমতামতা করে খুব আস্তে, প্রায় ফিসফিসিয়ে বলল, মাঝি ভাই, ও মাঝি ভাই, ওটা কিসের আওয়াজ হচ্ছে মাঝি ভাই? ওটা কিসের আওয়াজ? মাঝি দাঁড় টানা এবার থামিয়ে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তার দিকে তাকালো। লণ্ঠনের আলোয় তার চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলে উঠল। তারপর একটা বিশ্রী হাসি হেসে উঠল মাঝি। খাবার সময় আওয়াজ হচ্ছে বাবু, মাংস খাওয়ার আওয়াজ। সে হাসিতে আনন্দ নেই, উষ্ণতা নেই, আছে কেবল ভয়ঙ্কর ক্রূরতা। খাওয়ার? কি বলছো? কি আমার সঙ্গে মজা হচ্ছে? হ্যাঁ, পথ অনেক বাবু, খিদে পেতেই পারে, তাই ওরা খুবলে খুবলে খাচ্ছে। বিধুর শরীর দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো একটাই প্রশ্ন, এমন কি জিনিস খেলে এত বিভৎস আওয়াজ হয়? তার চোখ অনিচ্ছায় ছইয়ের দিকে চলে গেল। কালো চাদরের ভাঁজ নড়ছে সামান্য। লণ্ঠনের আলো ক্ষীণ হয়ে গেছে। নৌকা তখন ঠিক মাঝ নদীতে। আকাশ এতক্ষণ মেঘলা ছিল, এবার মেঘের আড়াল থেকে গোল থালার মতো চাঁদটা বেরিয়ে পড়ল। আর সেই চাঁদের আলোয় বিধু যা দেখল, তার বুকের রক্ত যেন জমে বরফ হয়ে গেল। ছইয়ের ভেতর কালো চাদর সরে গেছে। দুজন মানুষ, না, মানুষ কি? মানুষ নয়। তাদের মুখ শিশুটার দেহের উপরে নত। মহিলার কোলের সেই ছোট্ট অবয়ব এখন আর নিথর কাপড়ের পুঁটলি নয়, স্পষ্ট একটা শিশুর নিথর মৃতদেহ। আর সেই মৃতদেহ থেকে দুজনে মিলে কাঁচা মাংস ছিঁড়ে ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তাদের ঠোঁট, থুতনি, হাত রক্তে লাল। মহিলার চোখ দুটো ফাঁকা, হিংস্র। পুরুষটির মুখে এক অমানসিক লালসা। চাঁদ আবার মেঘের আড়ালে ঢাকা পড়ল। ওই এক ঝলকই যথেষ্ট ছিল।
বিধুর শরীর অবশ, গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না, বুক ধড়ফড় করছে, অথচ শ্বাস নিতে ভুলে গেছে যেন। প্রাণপণে সে জিজ্ঞেস করলো, কে কে ওরা কে 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 ওরা? তোমরা তোমরা কারা? কারা তোমরা? মাঝি দাঁড় টানা থামিয়ে ধীরে ধীরে মুখ ফেরালো। তার মুখে তখন অদ্ভুত এক বিকৃত হাসি। সেই হাসি নদীর বুক জুড়ে প্রতিধ্বনিত হলো। মনে হলো অন্ধকার যেন কেঁপে উঠল সেই হাসির শব্দে। মাঝি দাঁড়টা নৌকার ভেতরে ফেলে রেখে বলল, ওদের খাওয়া শেষ হয়েছে বাবু। তারপর ধীরে ধীরে বিধুর দিকে ঝুঁকে গম্ভীর স্বরে বলল, এবার আমার খাওয়ার পালা। বিধুর আর বুঝতে বাকি রইল না এরা কারা। এরা মানুষ নয়। যে দৃশ্য সে দেখেছে তা কোনো সুস্থ মানুষের পক্ষে কল্পনা করাও সম্ভব নয়। কবরস্থানের জঙ্গল থেকে মৃতদেহ তুলে এনে এরা ভক্ষণ করে। এই কাজ কেবল এক জাতের জীবই করে। শৈশবে মামার মুখে শোনা গল্পগুলো আচমকাই মনে পড়ে গেল। হাড়খাগি পিশাচ, যারা নিশুতি রাতে শ্মশান ও কবরস্থানে ঘুরে বেড়ায়। মৃতের মাংস যাদের ভোজন, আর অন্ধকার যাদের আপন বাসস্থান। নৌকা যেন হঠাৎ গতি পেল। দাঁড়ের অস্বাভাবিক রকম ছলাৎ ছলাৎ শব্দ নেই, অথচ নদীর বুক চিরে নৌকা তীব্র বেগে ছুটে চলেছে, যেন জলের তলায় অদৃশ্য কোনো শক্তি তাদের টেনে নিয়ে যাচ্ছে। বাতাস হু হু করে কানে লাগছে, লণ্ঠনের আলোটা পাগলের মতো দুলছে। ছইয়ের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো সেই দুটি অবয়ব। তাদের কালো চাদর এতক্ষণ হাওয়ায় শরীর থেকে সরে গেছে। লণ্ঠনের ক্ষীণ আলোয় তাদের মুখ, তাদের দেহ এবার পরিষ্কার। তাদের গায়ে চামড়া নেই, মৃত মানুষের মতো ফ্যাকাশে। চোখ দুটো অস্বাভাবিক রকমের বড়, মণিগুলো আগুনের ভাটার মতো জ্বলছে। ঠোঁটের কোণে জমাট রক্ত, দাঁতগুলো অস্বাভাবিক রকমের লম্বা সূচালো, যেন মানুষের দাঁত নয়, কোনো বন্য জন্তুর। মহিলার কোলে শিশুটি আর নেই। ততক্ষণে শিশুটি সম্পূর্ণ খাওয়া হয়ে গেছে, কেবল রক্তমাখা কাপড়ের ছেঁড়া অংশটুকু পড়ে আছে। মহিলা তার লম্বা হাতখানিক জিভ দিয়ে একবার নিজের ঠোঁট চেটে নিল। বিধুর নিঃশ্বাস আটকে আসছে। এবার তার চোখ পড়ল মাঝির দিকে। যে মাঝি এতক্ষণ নির্বিকারভাবে দাঁড় টানছিল, তার শরীরেও পরিবর্তন শুরু হয়েছে। প্রথমে তার কাঁধের হাড় উঁচু হয়ে গেল, যেন ভেতর থেকে কেউ ঠেলে দিচ্ছে। তারপর তার পিঠ বাঁকতে শুরু করলো। মেরুদণ্ডের গাঁটগুলো একে একে স্পষ্ট হয়ে উঠছে চামড়ার তলায়, যেন কোনো পশুর কঙ্কাল ধীরে ধীরে মানুষের চামড়ার ভেতর থেকে ফুঁড়ে বেরোতে চাইছে। হাতের আঙুলগুলো লম্বা হতে লাগলো, নখগুলো কালচে হয়ে বাড়তে বাড়তে মাখানো বাঘের থাবার মতো রূপ নিল। দাঁড়টা হাত থেকে পড়ে গেল মাঝির, কিন্তু নৌকার গতি একটুও কমল না। মাঝির মুখ আর এখন মানুষের মুখ নেই। চোয়াল লম্বা হয়ে সামনের দিকে এগিয়ে এলো, দাঁতগুলো ধারালো। তার চোখ দুটো এখন আগুনের ভাটার মতো জ্বলছে, আর সেই চোখের মধ্যে এখন ক্ষুধা, অদম্য অমানসিক ক্ষুধা। বাবু, এতক্ষণে বুঝলেন তো আমরা কারা? তার গলা আর মানুষের মতো নয়, যেন গভীর কূপের তলা থেকে ভেসে আসছে। নৌকা তখন নদীর বুক চিরে ছুটে চলেছে। বিধু দেখল ছইয়ের দিক থেকে সেই দুই পিশাচ ধীরে ধীরে এগিয়ে আসছে। তাদের চোখ স্থির বিধুর উপর, আর মাঝি সে এখন সম্পূর্ণ পিশাচে রূপান্তরিত। তার ঠোঁটের কোণে
লালচে রেখা ফুটে উঠেছে। ক্ষুধার্ত দৃষ্টিতে সে বিধুর দিকে তাকিয়ে ধীরে ধীরে সবকিছু ঝাপসা হয়ে আসছিল। নদীর কালো জল, লণ্ঠনের দুলতে থাকা আলো, সেই পিশাচের মুখ সব একসঙ্গে ঘুরপাক খেতে লাগলো বিধুর চোখের সামনে। বুকের ভেতর ধরফর, কানে শোঁ শোঁ শব্দ। সে আর নিজেকে সামলে রাখতে পারল না, মাথা ঘুরে পড়ে গেল নৌকার উপর। কতক্ষণ কেটেছে সে জানে না। মনে হলো যেন গভীর কুয়োর তলা থেকে কেউ তাকে টেনে তুলছে। কানে প্রথমে ভেসে এলো মানুষের গলা। বিধু ধীরে ধীরে চোখ খুলল। তার মাথার কাছে কয়েকটা হ্যারিকেন লণ্ঠনের আলো জ্বলছে। হলদে আলোয় চারপাশ আলোকিত। চোখ খুলতেই কয়েকজন গ্রামবাসীর উদ্বিগ্ন মুখ। ঠান্ডা বাতাসে লণ্ঠনের শিখা কেঁপে উঠছে। চোখ পুরো খুলতেই বড় মামাকে দেখে বুকের জল ফিরে এলো। মামা 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 গো, মামা ঝুঁকে আছে তার মাথার কাছে, চোখে দুশ্চিন্তার ছাপ, মুখে ক্লান্তি। মামার চুল অনেক সাদা হয়ে গেছে, গালটাও কেমন ভেঙে গেছে, তবুও সেই স্নেহমাখা দৃষ্টি একই রয়ে গেছে। বিধু কাঁপা কাঁপা হাতে মামাকে জড়িয়ে ধরল। পাগল ছেলে, তা না হলে একা একা রাতে খেয়া ঘাটে এসে পড়ে থাকিস। আমারই ভুল হয়েছে রে, তুই যে আজ আসবি সেটা বুঝতে পারিনি। মামা মামা নৌকা নৌকা নৌকা, পিশাচ পিশাচ। মামা মাথায় হাত বুলিয়ে বললেন, চুপ চুপ চুপ, কিছু নয়। তোর মা কলকাতা থেকে টেলিফোন করেছিল, বলল তুই আজ রওনা দিয়েছিস। আমি খবর পেয়ে ছুটতে ছুটতে ঘাটে গেলাম, দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস ওই ভাঙা নৌকাটার ওপর। এই সময় খেয়া চলে না রে, সন্ধ্যার পর থেকে কেউ ওদিকটায় যায় না। আর ওই যে ভাঙা নৌকাটা দেখছিস, ওটা আব্দুল মাঝির নৌকা। আব্দুল মাঝি সবাইকে নৌকা পারাপার করতো, কিন্তু বছর 5 আগে একবার বিরাট মহামারী দেখা দিয়েছিল এদিকে। এক অদ্ভুত রোগ, কদিনের মধ্যে কত লোক মারা গেল। দাহ করার লোকেরও অভাব হয়ে পড়ল। তখন পাশের ওই জঙ্গলটায় অনেক লাশ কবর দেওয়া হয়। আব্দুল মাঝির নৌকাতেই সেই সব লাশ নিয়ে যাওয়া হতো। কিন্তু আব্দুল মাঝিও বেশি দিন বাঁচেনি, সেও মহামারীর কবলে পড়ল। আর সে মরে যাওয়ার পর তার নৌকা ঘাটে ওইভাবে পড়ে থাকে। তারপর থেকে অনেকেই নাকি দেখে যে মাঝরাতে একটা নৌকা এপার থেকে ওপারে যায়। কেউ কেউ বলে নৌকার আলো দেখা যায় মাঝ নদীতে। আবার কেউ বলে কবরস্থানের দিক থেকে কান্না বা হাসির শব্দ আসে। অনেকেই ভয় পেয়েছে, তাই এখন সন্ধ্যার পর আর কেউ ওই ঘাটের ধার ঘেঁষে না। বিধুর শরীর দিয়ে শীতল একটা স্রোত নেমে গেল। তার মনে পড়ছে কর্মর শব্দ, বিদ্যুতের ঝলক, রক্তমাখা সেই পিশাচ। সে চারদিকে তাকালো। নদীর দিকে অন্ধকার, নিশ্চুপ, কোনো নৌকা নেই। জলকাদার উপর কেবল পড়ে আছে একটা ভাঙাচোরা নৌকা, আব্দুল মাঝির নৌকা। মামা আবার কাঁধে হাত রাখল। ভয় পাস না, তুই এখন নিরাপদে আছিস। চল বাড়ি যাই। লণ্ঠনের আলোয় পথ ধরা হলো। গ্রামবাসীরা দুপাশে হাঁটছে। বিধু শেষবারের মতো নদীর দিকে তাকালো। তার মনে হলো কোথাও যেন ক্ষীণ একটা আলো জ্বলে আবার নিভে গেল। এতক্ষণ শুনছিলেন গভীর রাতের খেয়া। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল
সংকেত অডিও স্টোরি। এরপর অন্য একদিন অন্য এক সময় আমরা অন্য একটি গল্প এনে হাজির করব। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।